24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। যতই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, শীত বাড়লেও কমছে না কিন্তু রাজনৈতিক উষ্ণতা। এই বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু আবার একবার হয়ে উঠেছে রাজনৈতিক লড়াইয়ের আখাড়া। বিশেষ করে দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে এবং তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র। আপনাকে অনেক অনেক স্বাগত। আপনার সমস্ত দর্শককে আমার নমস্কার, প্রণাম বড়দের। এই লোকসভা নির্বাচনের প্রাককালে একদিকে আমরা দেখছি যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে দেখছি আমরা ঘরের মধ্যেই লড়াইয়ের মাঠ। কি বলবেন? দেখুন, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি, এবং সেই যুদ্ধে অর্জুনের সারথি ছিল শ্যাম। তো শ্যামই তো এখন বিষয়টা হচ্ছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয় অর্জুন সিং, তিনি ভারতীয় জনতা পার্টির মোদিজির আশীর্বাদ নিয়ে কমল ফুল চিহ্নকে সামনে রেখে যিনি এই অঞ্চলে ভোটে জিতেছিলেন, যেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার লাখ লাখ ভারতীয় জনতা পার্টির কর্মীর শ্রমের ফল ছিল সেটা। এবং যে আমডাঙ্গা, যেটা ব্যারাকপুর লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে আসে, সে আমডাঙ্গায় দুটি বিজেপির কার্যকর্তা মার্ডারও হয়ে গেছিল। কার জন্য হয়েছিল? অর্জুন সিংকে জেতানোর জন্য হয়েছিল। তো অর্জুন সিং জেতার পর ভারতীয় জনতা পার্টিকে একটা রিটার্ন গিফট দিয়েছিলেন। সেই গিফটটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করা। তো যখন তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, তখন আমরা একটা সুন্দর ফ্রেম দেখলাম। একটা ফ্রেমের মধ্যে মাননীয় সাংসদকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন ওনাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশে দাঁড়িয়েছিলেন যে লোকটা, তার নাম হচ্ছে সোমনাথ শ্যাম, এবং ইন্ট্রোডিউসার হিসাবে যিনি ছিলেন তার নাম হচ্ছে মাননীয় মন্ত্রী, নৈহাটির বিধায়ক, যিনি নিজেকে নাট্য ব্যক্তিত্ব বলে পরিচয় দেন, কিন্তু নৈহাটির মানুষ তাকে নাটকবাজ বলেন, তার নাম পার্থ ভৌমিক। আরেকজনও ছিলেন, তিনি বর্তমানে আমাদের মধ্যে এই মুহূর্তে নেই, মানে বেঁচে আছেন, সমাজের মধ্যে নেই, তাকে একটু সমাজ থেকে বাইরে রাখা হয়েছে। তিনি হচ্ছেন মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একটা ফ্রেম আমরা দেখেছিলাম। এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুনের সারথি ছিল শ্যাম, কিন্তু ব্যারাকপুর সাংগঠনিক যে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের এই যুদ্ধে শ্যাম রাখবেন না কুল রাখবেন, মানে অর্জুনকে নিজের কাছে রাখবেন না সোমনাথ শ্যামকে নিজের কাছে রাখবেন, এই খেলাটা যিনি খেলছেন, এই ডুডুরিটা যিনি বাজাচ্ছেন, তার নাম মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক। আর মাননীয় মমতা ব্যানার্জি শ্যাম কুল দুটোই বজায় রাখার চেষ্টা করছেন। আপনারা জানেন, একটা সাংবাদিক বৈঠক উনি করেছেন, মাননীয় সাংসদ, তিনি বলেছেন যে আমাকে চুপ থাকতে বলা হয়েছে। মানে এক পক্ষ চুপ থাকবে, আরেক পক্ষ যা খুশি তাই বলে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ বোকা না, সব বোঝে। একজন একজনকে লোহাচোর বলেছিলেন কদিন আগে, একজন আরেকজনকে দুষ্কৃতী বলেছিলেন, মার্ডারার বলেছিলেন, পয়সা চুরির দায়ে তাকে সামনে এনেছিলেন, আবার বলছেন হলুদ একটা ফাইল দেখিয়ে বলছেন কোর্টে যাব, এই ফাইলে সব আছে। তা ব্যারাকপুরের মানুষ এদের হাত থেকে নিস্তার নেই। একজন একজনকে খুনি বলছে, একজন একজনকে লোহাচোরে বলছে, আপনারা তাদের কি বলছেন? না, আমরা বলছি যে যা যার নামে বলছে, আপনারা কি সমর্থন করছেন? আমরা সমর্থন করার কিছু নেই, তো বিরোধিতা করারও কিছু নেই, সমর্থন করারও কিছু নেই। আপনার পরিবার, আপনি ধরুন পরিবারের বাবা, তো সেইখানে দাঁড়িয়ে আপনার 4টে ছেলে, একটা ফুটবল প্লেয়ার, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা টিচার, তা আপনি তো বলতে পারবেন। আবার সেই ছেলেগুলো যদি উল্টো দিক থেকে একটা চোর, একটা গুন্ডা, একটা ক্রিমিনাল, একটা পকেটমার, তা আপনি বলতে পারবেন আপনি বাবা হয়। তো সেইখানে দল তো না বলছে না, আমাদের কথা ছেড়ে দিন। আমরা তো এই পিকচার, এই ফ্রেমটার মধ্যে তো আমাদের কেউ ছিল না, কিন্তু এই ফ্রেমের মধ্যে যারা ছিল সেটা সবাই তো তৃণমূল কংগ্রেস করে। তা তৃণমূল কংগ্রেসের নেত্রী কিছু বলছে না, তো তারা এন্ডোর্স করছে, চুপ করে রয়েছে, মানে এটা কি? সোমনাথ শ্যাম বলছেন অর্জুন সিংকে তো বিজেপির সাংসদ, আপনার দলের সাংসদ, আপনারা কি? না, বিজেপির সাংসদ তো উনি ছিলেন, আমরা তো বলছি উনি বিজেপির সাংসদ ছিলেন, কিন্তু টিএমসির উত্তরীয় পড়ার পর মিডিয়ার সামনে তারপরে কি আর উনি বিজেপির সাংসদ থাকেন? বিজেপির থেকে আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছেন উনি। আর বিজেপির সাধারণ কার্যকর্তা, লাখো লাখো কার্যকর্তা ওনার হয়ে খেটেছেন, খেটে ওনাকে জিতিয়েছিলেন, কিন্তু উনি চলে গেলেন তৃণমূলের কাছে। যখন তৃণমূলের ঘরে চলে গেলেন, তৃণমূলের লোক। যে পরিস্থিতি চলছে, মানে যেই দিকে জিনিসটা এগোচ্ছে, মনে করছে না যে মানে এই এলাকা অশান্তির দিকে এগোতে পারে? আমি বেশি দিন বলবো না, লাস্ট 1 বছরের রেকর্ড আপনি বার করুন, লাস্ট 1 বছর। আপনার মনে হয় মানে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে কোনো প্রশাসনিক কোনো রকম ল অ্যান্ড অর্ডার বলে কিছু আছে?
আমরা তো তাই জন্যই বলি যে পশ্চিমবঙ্গে এখানে শাসকের আইন চলছে, আইনের কোনো শাসনই নেই। এখানে পুলিশ মাল তুলতে ব্যস্ত। আপনি সন্ধ্যেবেলা চলে যাবেন হাই রোডের পাশগুলো দিয়ে, এই বীজপুর থেকে শুরু হয়েছে একদম ব্যারাকপুর পর্যন্ত, ঠিক আছে, সব নাচনেওয়ালিদের বার করে খুলে রেখে দিয়েছে, দু হাত অন্তর অন্তর একটা করে বার, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। ওখান থেকে মদ খেয়ে ছেলেটা বাইক নিয়ে বেরোচ্ছে আর পুলিশ গিয়ে ধরে পয়সা তুলছে। পুলিশের তো এটাই কাজ। পুলিশের কাজ হচ্ছে কে হেলমেট পরেনি সেটা ধরা, পুলিশের কাজ হচ্ছে কে বাইকে করে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, একটা প্রেমিক প্রেমিকা যাচ্ছে তাকে ধরা। এখন বিভিন্ন পার্কে দেখবেন ইয়ং ছেলেরা তাদের বান্ধবীদের নিয়ে বসে রয়েছে, সেখানে গিয়ে পুলিশ হস্তক্ষেপ করবে। পুলিশ তো কে মার্ডারার, কাকে ধরতে হবে, কোনো কিছুর মধ্যে নেই। কদিন আগে এই কোনো একটা পানশালা থেকে রাত্রি 1:30-2টোর পর 4-5টি মেয়ে ওই পানশালার ভেতর কি করছিল জানা নেই, যাই হোক তাদের অধিকার আছে, তারা করতে যেতেই পারে, বেরিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে 4 জন স্পট ডেড। তার কদিন আগের কথা আমি আপনাকে বলছি। এই এলাকার একটি ছেলে পানশালা থেকে বেরিয়ে পুলিশের তাড়া খেয়ে ডিভাইডারে মেরে বহুদিন সে নার্সিংহোমে ভর্তি ছিল, মারা গেছে। পুলিশের যা কাজ পুলিশ এটা করছে না। কাঁচরাপাড়ায় কদিন আগে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে একটি মহিলা তার নিজের বাড়ি ঢুকতে পারছে না। পুলিশ কি করছে? পুলিশের সাথে তাকে সহযোগিতা করা উচিত, সে তো অথেন্টিক ডকুমেন্ট দেখাচ্ছে। আবার পাশাপাশি দেখুন কোন এক কাউন্সিলরের বাড়িতে অনেকগুলো ভাড়াটে রয়েছে, সেই ভাড়াটেগুলোকে তোলার জন্য বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছে ঘর, বলছে নাকি ভেঙে পড়বে এই বাড়ি। সেখানে পুলিশ তো চুপ, না সহযোগিতাতে আছে না অসহযোগিতাতে আছে। আমরা কোনো একটা অন্যায়কে যদি আমরা চুপ থাকি তাহলে আমি কি বলবো এর মধ্যে আমার সায় আছে, সেই জন্য আমি চুপ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি পরপর ঘটনাগুলো দেখে যান। পুকুর বোঝাই থেকে শুরু করে পুলিশের কোনো হস্তক্ষেপ নেই, টিন দিয়ে ঘিরে পুকুর বুঝিয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। কাঁচরাপাড়া থেকে শুরু করুন টিটাগড় পর্যন্ত চলে যান, এত প্রমোটিং হচ্ছে। প্রমোটিং এর কোনো, যে স্ট্রাকচারে প্রমোটিং হওয়ার কথা সেই স্ট্রাকচারে হয় না প্রমোটিং, যে ছাড় দিয়ে হওয়ার কথা সেই ছাড় দিয়ে হয় না প্রমোটিং। তো আজকে মানুষ কোথায় যাবে? সেইখানে দাঁড়িয়ে আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই কদিন আগের কথা, কদিন আগে বলছি, আপনি বীজপুরে যান, দেখবেন প্রশাসনিক বোর্ড লাগানো থাকে পুলিশের, যে ধন্যবাদ বীজপুর, স্বাগত থাকে না এরকম বোর্ড। আপনি এই বেশি দূর যেতে আপনি ইট খোলায় যান, একটা বোর্ড লাগানো আছে দেখবেন প্রশাসনিক, নিচে স্পন্সর বাই কে জানেন? স্পন্সর বাই ড্রিমল্যান্ড হোটেল, নাম ধরে বলছি, হ্যাঁ বার। মানে আজকে প্রশাসনের এরকম অবস্থা হয়েছে, একটা বারকে প্রমোট করছে। কেন কাঁচরাপাড়ায় আর কি কোনো ব্যবসায়ী নেই? তাদের থেকে কি আনা যায় না? মানে এর থেকে আপনি কি মেসেজ দিতে চাইছেন সমাজকে আপনি কাকে প্রমোট করছেন? দেখুন প্রশাসনের সবাই খারাপ না, প্রচুর লোক আছে আমি জানি এই অঞ্চলে যারা ইয়েতে আছেন, মানে হয়তো আইসি লেভেলের নন, তার থেকে অনেক নিচু লেভেলের, তারা আন্তরিকভাবে চায় যে এই এলাকাটা একটা প্রশাসনের একটা মানে দবদবা থাকুক, যেন চুরি চাচড়ামি বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম বন্ধ হোক, তারা চায়। কিন্তু পারছে না হচ্ছে ওপর লেভেলের অফিসারদের জন্য। এই বারগুলোর যা রমরমা, এমন এমন বার তৈরি হচ্ছে যে বারের কোনো, আমি তো বলবো দেখলে মনে হবে পারমিশন নেই। কেন? কারণ আপনি জানেন যে একটা কমার্শিয়াল প্রজেক্ট যখন আপনি করছেন, সেই কমার্শিয়াল প্রজেক্টের একটা রাস্তা মিনিমাম একটা ছাড় নিশ্চিতভাবে আছে ফায়ারের জন্য। কারণ বাই চান্স মনে করুন কোনো একটা শর্ট সার্কিট লেগে আগুন লেগে গেল, তখন তো আপনাকে ফায়ার ব্রিগেডকে ঢোকাতে হবে। তো ফায়ার ব্রিগেড ঢোকার মতন পজিশনেরা রাখিনি। তো আজকে আপনি কোথায় যাবেন? কোন জায়গায় গিয়ে মানুষ জানাবে? সাধারণ মানুষের তো এফআইআরই নেওয়া হয় না। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষের থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। মানুষ কি রাস্তা পেয়েছে? না, রাস্তা পরিষ্কার তো। আগামী দিন 2024 ভারতবর্ষের নায়ক না রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 30টার বেশি আসন নেবে এবং পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, বুঝেছেন? অর্জুন সিং বলছে যে 42টার মধ্যে 42টা আমরা আবার এবার কিন্তু সবাই মিলে নিয়ে নেব। আপনি স্বপ্ন দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই। উনি বিজেপি বলেছে না তৃণমূল বলেছে? বলছে 42 আমরা নিয়ে নেবো। আমরা মানে কারা? তৃণমূল না বিজেপি? তৃণমূল নেবে। এই সাধারণ মানুষ পরিত্রাণ এদের হাত থেকে পাবে না। একটাই রাস্তা সাধারণ মানুষ খুঁজে পেয়েছে, সমাধান খুঁজে পেয়ে গেছে সাধারণ মানুষ। 2024 ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 30টার বেশি আসন পাবে। আর তারপরে 2026 পর্যন্ত সরকারটা চলবে কিনা আপনি দেখুন। আচ্ছা, এই যে কিছুদিন আগে ব্রিগেডে গীতা পাঠ হলো, এটা মানে আমাদের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি বিগত দিনের, তো এটা কিন্তু প্রথম একটা নজিরবিহীন ঘটনা, যেখানে ব্রিগেডে যেখানে আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষ তারা উপস্থিত রাজনৈতিক বক্তৃতা শুনতে, রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা দেখি এসেছি এতদিন সেখানে।
আর সেখানে গীতা পাঠ, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তো এর কি ইফেক্ট বাংলায় মনে করছেন আপনারা? শুনুন, আমি আপনাকে একটু বলি। আপনি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটা আপনি বলছেন একটা নজিরবিহীন একটা কিরকম আশ্চর্যজনক ঘটনা আপনি দেখলেন, মানে অস্বস্তি হচ্ছে অনেকের। কারণ পশ্চিমবঙ্গের মানুষ রেড রোডে নামাজ পড়তে দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর মানে ঘুরে ঘুরে লোক চলতে দেখেছে, বিভিন্ন চার্চে প্রে করতে দেখেছে। দেখুন, সনাতনী, আমরা যারা সনাতনী, সনাতন ধর্ম আমাদেরকে শিখিয়েছে কি তুমি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, আর অপরের ধর্মের প্রতি তুমি শ্রদ্ধাশীল হও। তো আমরা ভগবানের, এই যে আপনি এখানে বসে রয়েছেন, আমি ভগবানের ছবিতে মালা দিয়েছি, ধূপধুনো দেখিয়েছি, এটা আমার কালচার। তো আমার কালচার গীতা, সেটা আমি পাঠ করলে তখন হয়ে যাচ্ছে যে গীতাকে কেন বাইরে নিয়ে এসে, তো ওই নামাজ রাস্তায় বসে পড়া হয় কেন, মসজিদে বসে পড়তে পারে। তো সেই বেলায় কুণাল ঘোষ চোখে দেখতে পায় না, তখন কুণাল ঘোষের চোখে ছানি পড়ে। কিসের ছানি? আজকে সংখ্যালঘুরাও বুঝতে শিখেছে যে না, যে দিদিমণি হিজাব পরে যেটা করেন সেটা অন্যায়, আমরাও তো যাই, আমার প্রচুর বন্ধু আছে যারা মুসলিম সম্প্রদায়ের লোক, তো তারা আমাদেরকে ইনভাইট করে, আমরা যাই তাদের বাড়িতে গিয়ে মুই খাই, চালের রুটি খাই আমরাও, কেন খাবো না? তারাও আমার দুর্গা উৎসবের সময় আমাদের বাড়িতে আসে, খিচুড়ি ভোগ তারাও আমাদের বাড়িতে বসে খায়, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার দুর্গাপুজোটা আমি মন দিয়ে করব, সেখানে আমার বন্ধু যখন আসে তাকে আমি ভোগ নিশ্চিতভাবে খাওয়াবো, কিন্তু দুর্গাপুজোর অঞ্জলি আমি তাকে দিয়ে দেওয়াবো না, কারণ সে তার সম্প্রদায়ের প্রতি আঘাত আনবে। তাহলে সেটা আজকে যারা হিজাব পরে করছে সে তার নিজের স্পিরিচুয়ালের ওপর আঘাত আনছে। সব কিছুতে ভোট রাজনীতি ঠিক না। আজকে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা 1,00,000 কণ্ঠে গীতা পাঠের কথা লেখা হয়েছিল ওখানে। আমি কার্তিক মহারাজকে আপনাদের মাধ্যম দিয়ে নমস্কার প্রণাম জানাই। কার্তিক মহারাজ দেখিয়ে দিলেন যে হিন্দু পশ্চিমবঙ্গে কনসুলেটেড হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। হিন্দু অসংগঠিত নেই। 1,00,000 লোক হবে বলেছিল, 1,37,000 লোক হয়েছে যারা ওখানে বসে গীতা পাঠ করেছে। এর বাইরেও প্রচুর লোক, মানে আমি বলবো এর বাইরেও আরো 1 লাখ মতন লোক বাইরে ঘোরাঘুরি করেছে, তারা ঢুকতে পারেনি, এত ভিড়। আমি সেই অনুষ্ঠানে গেছিলাম একজন হিন্দু সনাতনী হিসাবে। সেখানে আমরা দেখলাম যে আপনাদের বিজেপি নেতৃত্ব অনেকে উপস্থিত ছিলেন, বিজেপি সমর্থক, কর্মী, নেতা, তাদের উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু বিরোধী দলের বা অন্য কোনো দলের লোক দেখা গেল না সেখানে। না দেখা গেছে। এখন আমরা কি সবাইকে জানতে গেছি নাকি যে আপনি কোন দল করেন? আমি আপনাকে বলি, মমতা ব্যানার্জিকেও তো ইনভাইট করা হয়েছিল, মোদিজিকেও ইনভাইট করা হয়েছিল। তো কিছু গাধা ফেসবুকে লিখছে যে লোক হবে না বলে মোদিজি আসেনি, তার মমতা ব্যানার্জি তো আসতে পারত, এসে দেখে যেতে পারতো লোক হয়েছে কি হয়নি। তো এটা তো কোনো পলিটিক্যাল প্রোগ্রামই না। মানে শঙ্করাচার্যজি এসেছিলেন, উনি কি বিজেপি, তৃণমূল, কংগ্রেস কোনটা করেন? আপনার জানা আছে? আমার তো জানা নেই। দেখে আসবেন বেলডাঙ্গায় গিয়ে, আমি গেছিলাম মহারাজের আশ্রমে, ওইখানে চারিদিকে শুধু মুসলিম সম্প্রদায়ের লোক। সেইখানে দাঁড়িয়ে আমাদের আশ্রম উনি একটা বানিয়েছেন, যেখানে হিন্দু ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, মুসলিম ছেলেমেয়েরাও আসেন। একটা জিম বানিয়েছেন, অসাধারণ, খুব সুন্দর, যে সেখানে মুসলিম ছেলেরা এসে জিম করেন, এতে তো কোনো অসুবিধা নেই। সেইখানে উনি এই যে ব্যবস্থা এখানে করেছিলেন, আমার তো জানা নেই যে মহারাজ কোনো দল করেন। হ্যাঁ, আমাদের নেতৃত্বদের বলেছিলেন, তারা এসছেন, সবাইকে যেমন ইনভাইট করা হয়েছিল ওনাদেরকেও করা হয়েছিল। তো এই নতুন বছরকে কেন্দ্র করে সাধারণ মানুষ যারা রয়েছে ওকে কি শুভেচ্ছা দেবেন? না, শুভেচ্ছা একটাই দেবো, সেটা হচ্ছে প্রথমত সবাই সুস্থ থাকবেন, সারা বছর খুব আনন্দে আপনারা কাটাবেন। কোনো রকম কোনো অসুবিধায় পড়লে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যে আমাদের মণ্ডল সভাপতি আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা নিশ্চিতভাবে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা আপনাকে করব। এরপরেও বলছি যে মানুষ আপনারা খুব ভালো করে চেনেন, জানেন পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিন্তু আমাদের সবার দায়িত্ব পশ্চিমবঙ্গকে মুক্তি দেওয়ার। আজকে আপনার পরিবারের ছেলেটা গান্ধী মূর্তির তলায় বসে রয়েছে, 1000 দিন হয়ে গেছে। আজকে আপনার ঘরের ছেলেটা বা মেয়েটা বিএড পাস করে চাকরিটা পাচ্ছে না। আজকে আপনার প্রাপ্য রেশন চুরি হয়ে যাচ্ছে। তার মানে স্বপ্ন থেকে
মানে খাদ্য সব আপনার চুরি করছে এই সরকার। আপনার এই গর্জনের পাশে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আগামী দিন আমরা আপনাদের মানে মুক্তি সূর্য যেন আপনাদের আসে তার ব্যবস্থা আমরা করব। শুধু একটাই কথা যে আমাদের ওপর একটু ভরসা রাখুন, মোদিজির ওপর একটু ভরসা রাখুন, এবং আগামী দিন ডবল ইঞ্জিনের সরকার যখন এখানে গঠন হবে তখন নিশ্চিতভাবে বলতে পারি আমার পরিবারেও যেমন হাসি ফুটবে, আপনার পরিবারেও হাসি ফুটবে। একটা কথা খুব বাস্তব আছে, সূর্য যদি ওঠে না, যত গলিতেই আপনার বাড়ি হোক একটু হলেও আলো পৌঁছাবে। সূর্য ওঠার অপেক্ষায় আপনিও আছেন, আমরাও আছি। চলুন একসঙ্গে মিলে নতুন সূর্য পশ্চিমবঙ্গে আমরা তুলব। ভারতীয় জনতা পার্টির সূর্য আমরা পশ্চিমবঙ্গে তুলব। মোদিজির নেতৃত্বে সারা দেশ চলছে, পশ্চিমবঙ্গকেও তার বাইরে আমরা রাখবো না। পশ্চিমবঙ্গকেও আমরা মোদিজির আদর্শে আদর্শিত করে আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। এবং আপনার সমস্ত দর্শককে আমার আগাম নতুন বছরের শুভেচ্ছা আমি জানিয়ে রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। তো কুরুক্ষেত্রে যেভাবে আমরা দেখেছিলাম বা যেটা আমরা জানি যে অর্জুনের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ, তবে ব্যারাকপুরের রাজনীতিতে আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে যে দৃশ্য, সেখানে অর্জুনের পরস্পর বিরোধী হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণরূপী শ্যাম। আর এই রাজনীতির নজুরি দেখতেই কিন্তু যেখানে মানুষ অভ্যস্ত নয়, তার পাশাপাশি গেরুয়া শিবিরের দাবি তারা কিন্তু খুব শীঘ্র আগামী দিনে নতুন সূর্য তুলে মানুষের কাছে উপহার দেবেন, আর সেই সূর্যের আলোয় এই বাংলার মানুষ হবে আলোকিত। এই বার্তার সাথেই এটা আমরা দিতে পারি না, ঠিক আছে? তো অন্যান্য খবরের জন্য নজর রাখবেন 24 ঘন্টা লাইভের পর্দায়। শুভম সঙ্গে আমি রাজীব গুপ্তা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।